হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে। একদিন অল্টার ম্যাথমেটিক্স, একদিন অল্টার করে জিএস, এরম করে চলছে। ফোর্থ ক্লাসের 76 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1950 আছে, 51 আছে, 1952 আছে, 1949 আছে। 1950 এটার কারেক্ট আনসার হবে। 1950-এর 26শে জানুয়ারি কনস্টিটিউশন লাগু হয়, আর 1950-এর 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট, 28 জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। আচ্ছা, সেই সময়ে ভারতবর্ষের ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া আর একটা জুডিশিয়াল কমিটি ফর দি প্রিভি কাউন্সিল, এই দুটো তদানীন্তন সেই সময়ের সব থেকে হাইয়েস্ট কোর্ট ছিল। একটা ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে জুডিশিয়াল কমিটি অফ দি প্রিভি কাউন্সিল, ঠিক আছে। এই দুটোকে অ্যাবলিশ করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 1950-তে 28 জানুয়ারি ভারতবর্ষে স্থাপন করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। বলেছে ভারতের শুষ্কতম স্থান কোনটি? শিলং আছে, জয়পুর আছে, জয়সলমীর আছে, মৌসিনরাম আছে। শিলং হচ্ছে তোমার মেঘালয়ের রাজধানী, জয়পুর ইয়ের একটা বিখ্যাত শহর, তোমরা জানো, রাজস্থান। আর জয়সলমেরও রাজস্থানের, মৌসিনরাম হচ্ছে মেঘালয়ে। এই দুটো মেঘালয়ে। আচ্ছা, মৌসিনরাম হচ্ছে ভারতের আর্দ্রতম একটা গ্রাম, ঠিক আছে। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম গ্রাম তোমরা পড়েছিলে একদম ছেলেবেলায়। সব সময় বৃষ্টি হয়, অলমোস্ট সব সময়। এটার আনসার যেটা হবে শুষ্কতম স্থান, ভারতের শুষ্কতম স্থান হচ্ছে তোমার জয়সলমের, ঠিক আছে। এটা কিন্তু নয়, আমি এটাকে মুছে দিচ্ছি, এটা আর্দ্রতম আমি বলতে চাইছিলাম। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। ঝোরা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? আচ্ছা, পাঞ্জাব আছে অপশনে, ত্রিপুরা আছে, উত্তরাখণ্ড আছে, আর ওড়িশা আছে। এক তো পাঞ্জাবের যদি তুমি নাচগুলো দেখো, তাহলে পাঞ্জাবের ভাংড়া সবাই জানে, বিখ্যাত। বাট তাছাড়াও তোমার একটা আছে বাগ্গা, একটা আছে গিদ্ধা, এগুলো তোমার ট্র্যাডিশনাল ডান্সের মধ্যে পড়ে। ত্রিপুরাতে আছে তোমাদের ত্রিপুরাতে আছে তোমার কি নাম এটার, নামটা ভুলে যাই। আমাদের মেট্রো স্টেশন আছে গড়িয়া, ঠিক আছে। গড়িয়া, এরকম ভাবে আমি মনে রাখি, গড়িয়া ত্রিপুরার একটা বিখ্যাত। একটা হচ্ছে তোমার বিজু, একটা হচ্ছে তোমার বিজু আছে, গড়িয়া আছে, ঝুম আছে, ঠিক আছে। এগুলো তোমার ত্রিপুরার বিজু, দেন তোমার গড়িয়া, দেন তোমার ঝুম, এগুলো হচ্ছে তোমার ত্রিপুরার বিখ্যাত। আচ্ছা, ওড়িশার আছে হচ্ছে তোমার, ওড়িশার ওই যে ওই গানটা রঙ্গবতী, ভুলে গেছো তোমরা? ওটা অ্যাকচুয়ালি ডান্স, রঙ্গবতী একটা আছে। দেন তোমার ওড়িশার ধেমসা একটা আছে। প্রচুর নাচ আছে, ধেমসা আছে, এগুলো ট্র্যাডিশনাল প্রচলিত নাচের মধ্যে পড়ে। আচ্ছা, ওড়িশাতে কিন্তু ছৌ নাচও বিখ্যাত। ছৌ নাচ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, ছৌ নাচ ঝাড়খণ্ডের প্রচুর এরিয়াতে করা হয় এবং ওড়িশাতে করা হয়। আচ্ছা, তাহলে আনসার কি স্যার? ঝোড়া হচ্ছে তোমার উত্তরাখণ্ডের বিখ্যাত একটা প্রচলিত নাচ। এর সাথে আরো একটা বিখ্যাত আছে, সেটার নাম হচ্ছে তান্ডি, TANDI, তান্ডি, ঠিক আছে। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে তান্ডি। নেক্সট দেখো, নেক্সট বলেছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রমথ মিত্র। এই চারজনের অপশনে আছে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়। এটাই পরবর্তীকালে তোমাদের নাম হয়েছে আর্য সমাজ বলে। যেটা আত্মীয় সভা, সেটাই পরবর্তীকালে নাম হয়েছে আর্য সমাজ বলে। আচ্ছা, না না সরি, আর্য সমাজ না, ব্রাহ্ম সমাজ। বারবার মাথার মধ্যে কেন জানি না আর্য সমাজ নামটা ঘুরছে। ব্রাহ্ম সমাজ, নট আর্য সমাজ, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্ম সমাজ নাম হয়ে গেছিল পরবর্তীকালে, যেটা আত্মীয় সভা নামে শুরু হয়েছিল। এই যে ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ ঠাকুরও একটা ব্রাহ্ম সমাজ বলে চালু করেছিলেন, যেটার নাম হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। খুব সম্ভব দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমে ব্রাহ্ম সমাজের পার্ট ছিলেন, পরবর্তীকালে তিনি আদি ব্রাহ্ম সমাজ বলে একটা আলাদা অর্গানাইজেশন স্টার্ট করেন, ঠিক আছে। আচ্ছা, এই সমাজ দিয়ে আরো একটা আছে, সেটা হচ্ছে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ চালু করেছিলেন আত্মারাম পান্ডুরঙ্গ, তোমরা আশা করি জানো এটা, ঠিক আছে। তাহলে আনসার কি হবে? আত্মীয় সভা পরবর্তীকালে নাম চেঞ্জ করে হয়ে যায় ব্রাহ্ম সমাজ। কে তৈরি করেছিলেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে। নেক্সট দেখো, সীমান্ত গান্ধী কাকে আখ্যা দেওয়া হয়? সীমান্ত গান্ধী কাকে আখ্যা দেওয়া হয়? অপশন এ তে আছে বিপিন চন্দ্র পাল, অপশন বি তে আছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি তে আছে চিত্তরঞ্জন দাস, অপশন ডি তে আছে আব্দুল গফুর খাঁ। আচ্ছা, এখানে না এই আব্দুলটা চিত্তরঞ্জন দাসের সাথে চলে গেছে। আব্দুল গফুর খাঁ এইখানে হবে, ঠিক আছে। গফুর খাঁ, এটা আব্দুল গফুর খাঁ। এটা অপশন ডিটা হচ্ছে আব্দুল গফুর খাঁ, আর এটাই তোমাদের কারেক্ট আনসার হবে। আজকে আমাদের পিওকে যেটা আছে,
পাক অকুপাইড কাশ্মীর, তার সাথে লাগোয়া যে স্টেটটা আছে যেটার নাম হচ্ছে খাইবার পাখতুনিয়া রিজিয়ন, সেইটার সেই রিজিয়ন থেকে ইনি আসতেন, ঠিক আছে। সেই রিজিয়নের নেতা ছিলেন খান আব্দুল গফুর খাঁ, এবং তিনি পার্টিশন নিয়ে অত্যন্ত বেশি মর্মাহত ছিলেন। প্রচুর আমাদের গান্ধীকে প্রচুর চিঠিও লিখেছিলেন যে কেন তিনি পার্টিশন মেনে নিলেন। যাই হোক, সেটা আলাদা কথা। মোদ্দা কথা, সীমান্ত গান্ধী খান আব্দুল গফুর খাঁকে বলা হয়েছিল, তার টাইটেল ছিল। আচ্ছা, চিত্তরঞ্জন দাসের টাইটেল ছিল দেশবন্ধু, তোমরা জানো। বাল গঙ্গাধর তিলকের টাইটেল ছিল তোমাদের লোকমান্য, ঠিক আছে। আমাদের একটা বিখ্যাত ট্রেন আছে লোকমান্য তিলক এক্সপ্রেস, ঠিক আছে। চলো নেক্সট দেখো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় আর বাল গঙ্গাধর তিলককে একসাথে লাল বাল পাল বলা হতো, আশা করি তোমরা জানো, ঠিক আছে। তবু আমি বলে দিলাম একবার। আচ্ছা, জলের সুস্থায়ী ব্যবহার এবং সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? অপশন এ তে আছে লাল বিপ্লব, অপশন বি তে আছে সবুজ বিপ্লব, অপশন সি তে আছে হলুদ বিপ্লব, অপশন ডি তে আছে নীল বিপ্লব। লাল বিপ্লব রেড মিট আর টমেটোর সাথে রিলেটেড, ঠিক আছে। সবুজ বিপ্লব কৃষি, ওভারঅল কৃষির যে মানে উৎপাদন বৃদ্ধি সেটার সাথে রিলেটেড। হলুদ বিপ্লব হচ্ছে তোমার যে অয়েল সিডস গুলো আছে, তৈলবীজ, সেটার সাথে রিলেটেড। নীল বিপ্লব হচ্ছে তোমার জলের সুস্থায়ী ব্যবহার এবং সংরক্ষণের সাথে জড়িত। দ্যাট ইজ অপশন ডি হবে তোমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো। নেক্সট বলেছে অগ্নিবীণা কার রচনা? অগ্নিবীণা ভাই কাজী নজরুল ইসলামের রচনা। এটা তোমরা আশা করি সবাই জানো, ঠিক আছে। যদি না জানো তাহলে তো হয়েই গেল আলোচনা, ঠিক আছে। নেক্সট বলেছে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? অপশন এ তে আছে নেপাল, অপশন বি তে আছে শ্রীলঙ্কা, অপশন সি তে আছে পাকিস্তান, অপশন ডি তে আছে ভুটান। এক তো তোমার যদি কমন একটু সেন্স কাজে লাগাও তাহলে তুমি বুঝতে পারবে দ্বীপ এরা কেউই নয় একমাত্র শ্রীলঙ্কা ছাড়া। নেপাল দ্বীপ নয়, পাকিস্তান নয়, ভুটান নয়, সব। নেপাল তো ল্যান্ডলকড কান্ট্রি, কারণ এক পাশে চায়না আছে, এক পাশে ইন্ডিয়া আছে মাঝখানে। ভুটানেরও সেম কেস, ল্যান্ডলক কান্ট্রি, এর সাথে কোস্টাল রিজিয়নই নেই, মানে সমুদ্রই নেই। পাকিস্তানের সাথে সমুদ্র আছে, কিন্তু পাকিস্তানে তো দারুচিনি টারুচিনি এগুলো কিছু পাওয়া যায় না, পাকিস্তানে টেররিস্টরা পাওয়া যায়। তো পাকিস্তানকে টেররিজমের আর কি জনক টনক বলতে পারো তুমি। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, অপশন বি, ঠিক আছে। আর টেররিস্টের দ্বীপ পাকিস্তান হতো। নেক্সট দেখো। বলেছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল অশোকের সময়টাতে, ঠিক আছে। সাঁচি স্তূপ বিখ্যাত, খুব অনেকে ভিজিট করতে যায়, ঘুরতে ঘুরতে যায়, ঠিক আছে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের সাথে হর্ষবর্ধন ডাইরেক্টলি রিলেটেড নয়। হর্ষবর্ধনের সময় প্রয়াগ অ্যাসেম্বলি আর কন্নৌজ অ্যাসেম্বলি, ঠিক আছে, এই দুটো বিখ্যাত হর্ষবর্ধনের সময়কাল। কনিষ্কের সময়ে তোমার চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে কুন্দালবানা বিহারে, ঠিক আছে। কাশ্মীরের কুন্দালবানা বিহারে, সেখানে কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর সমুদ্রগুপ্ত মোটামুটি ইয়ের ব্রাহ্মণিক্যাল ক্রেডেন্সিয়ালের সাথে রিলেটেড, বুদ্ধিজমের সাথে খুব একটা সমুদ্রগুপ্ত রিলেটেড নয়, ঠিক আছে। নেক্সট দেখো। নেক্সট বলেছে কত খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা তোমার ভাষার ভিত্তিতে, দ্যাট ইজ লিঙ্গুইস্টিক বেসিসে তৈরি হয়েছিল, এবং এটা খুব সম্ভব 1956-এ, মানে আনসার 1956। আর অন্ধ্রপ্রদেশ নিয়ে এর আগে কোনো একটা রিলেটেড কোশ্চেন আমাদের ছিল, খুব সম্ভব এরকম একটা কোশ্চেন ছিল যে ভারতবর্ষের প্রথম ভাষার ভিত্তিতে কোন রাজ্য তৈরি হয়েছিল, এরকম কিছু একটা প্রশ্ন ছিল আমার যতদূর মনে পড়ছে। অন্ধ্রপ্রদেশ রিলেটেড কিছু একটা পড়েছিলাম আমরা, ঠিক আছে। নেক্সট দেখো। বলেছে তথ্য জানার অধিকার, আরটিআই, আরটিআই এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে পাশ করা হয়? কত খ্রিস্টাব্দে পাশ করা হয়? 2 আছে, 2003 আছে, 2004 আছে, 2005 আছে। 2005 সালে কংগ্রেসের সময় এটা ইউপিএ 2 মনমোহন সিং ছিল প্রাইম মিনিস্টার, সেই সময় আরটিআই নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। 2005 না, ইউপিএ 2 না, ইউপিএ 1, সরি 2004 সাল, 2004 থেকে 14 ইউপিএ 1 এর সময়, ঠিক আছে, নট 2। আচ্ছা, কিবোর্ডে ফাংশন কি এর সংখ্যা কতগুলো বলেছে? অপশন এ তে আছে 12টা, অপশন বি তে আছে 3টি, অপশন সি আছে 15টা, আর অপশন ডি আছে 9টা। বাই দ্য ওয়ে, ফাংশন কি কোনগুলো বলো তো? একদম কিবোর্ডের টপে দেখতে পাবে তোমরা F1, F2, F3, F4 এরকম করে করে আছে। F4 পর্যন্ত তো আমি বলেই দিলাম, তার মানে ফাংশন কি আছে তোমাদের? আনসার হচ্ছে 12টা, ঠিক আছে। নর্মাল স্ট্যাটিক জিগের পার্ট এটা। নেক্সট দেখো। বলে যে অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? আচ্ছা,
অপশন এ তে আছে কৌটিল্য, অপশন বি তে আছে বিশাখ দত্ত, অপশন সি তে আছে বানভট্ট, অপশন ডি তে আছে ফাহিয়েন। ফাহিয়েন চীনা পরিব্রাজক ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল, তার লেখা বইয়ের নাম হচ্ছে ফুকুও কি, ঠিক আছে, জানো তোমরা। বানভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত, বিশাখ দত্তের লেখা হচ্ছে গিয়ে তোমার মুদ্রা রাক্ষস বিখ্যাত। অর্থশাস্ত্র লিখেছিল কৌটিল্য, তোমরা জানো আশা করি। কৌটিল্যের নাম হচ্ছে, কৌটিল্যকে বলা হতো, কৌটিল্য তার টাইটেল ছিল, নাম হচ্ছে আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য, জানো তো তোমরা, ঠিক আছে ভাই। চাণক্য আর জীবক এরা দুজন তক্ষশিলা ইউনিভার্সিটির ফার্স্ট গ্র্যাজুয়েট ছিল, ফার্স্ট গ্র্যাজুয়েট তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে প্রথম এরাই দুজন গ্র্যাজুয়েট হয়ে এসেছিল। এর মধ্যে তোমার জীবক চলে যায় বিম্বিসারের রয়্যাল ফিজিশিয়ান হয়েছিল, আর চাণক্য তার কাজ নিয়ে গোটা ভারতবর্ষের ইউনিফিকেশন নিয়ে মাথা ঘামাচ্ছিল। তো কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কিন্তু শুধুমাত্র ইকোনমিক্সের বই নয়, মাথার মধ্যে সবার এটা সেট হয়ে যায়। অর্থশাস্ত্রের মধ্যে দারুণ দারুণ জিনিস আছে, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কিরকম ভাবে, রাজ্য চালানোর গল্প কিরকম, সেইটা দারুণ ভাবে অর্থশাস্ত্রের মধ্যে লিখেছিলেন চাণক্য, আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য, ঠিক আছে। নেক্সট, মিলিন্দা পানহো কি? অপশন এ তে আছে বৌদ্ধ গ্রন্থ, অপশন বি তে আছে জৈন গ্রন্থ, অপশন সি তে আছে শিখ গ্রন্থ, অপশন ডি তে আছে তিব্বতী লামার লেখ। আচ্ছা, অ্যাকচুয়ালি মিলিন্দা পানহো জিনিসটা কি আমি তোমায় বলছি। আমাদের এই তোমার কি নাম এটার, মৌরিয়ান ডাইনাস্টির পরে বেশ মাঝখানটাতে, সাতবাহন ডাইনাস্টির জাস্ট পরে এই সময়টাতে ভারতবর্ষে প্রচুর বৈদেশিক কিছু সাম্রাজ্য এখানে বিস্তার হয়, বাট তারা কিন্তু এই দেশটাকে লুটে নিয়ে যাওয়ার কাজটা কখনোই করেনি। তো এই সময়ে গ্রিকরাও ইন্ডিয়াতে এসছিল, গ্রিকরা এই সময়টাতে ছিল, তার মধ্যে মিনান্দার একজন বিখ্যাত। মিনান্ডার তার প্রশ্নগুলো করেছিল, বুদ্ধিস্ট মঙ্ক একজন ছিল নাগসেনা। নাগসেনাকে তার জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে বহু কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো করেছিল বুদ্ধিস্ট মঙ্ক নাগসেনাকে। এবং নাগসেনার সমস্ত কিছুর উত্তর দেওয়ার পরে মিনান্ডার যখন স্যাটিসফাইড হলো, তখন সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো এবং নাম চেঞ্জ করে মিনান্ডার থেকে হয়ে গেল মিলিন্দা। এই যে নাগসেনা আর মিনান্ডারের যে কোশ্চেন আনসার, সেটাই হচ্ছে তোমার এই মিলিন্দা পানহো, যেটা কিনা এক রকমের বৌদ্ধ গ্রন্থ তুমি বলতেই পারো, এখানকার অপশন অনুযায়ী বৌদ্ধ গ্রন্থ হবে, ঠিক আছে। তার মানে মিনান্ডার আর নাগসেনার কথোপকথন, কোশ্চেন আনসারের সংগ্রহটাই হচ্ছে মিলিন্দা পানহো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখককে। অটল বিহারী বাজপেয়ী বিজেপির বিখ্যাত লিডার এবং আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন 6 বছরের জন্য, ঠিক আছে। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে জানো। যশবন্ত সিং, দেন লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে তোমার লালকৃষ্ণ আডবাণী। মুরলী মনোহর যোশী, এরা 4জনই বিজেপির বড় লিডার, ঠিক আছে। আচ্ছা, মাই কান্ট্রি মাই লাইফের লেখক হচ্ছে লালকৃষ্ণ আডবাণী, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয়েছিল? 1984 বলা হয়েছে, 1985, 1990 আর 1995। এটার আনসার হচ্ছে 1984-এ। 1984-এ ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, আর আমাদের রেলমন্ত্রী সেই সময় ছিলেন গনি খান চৌধুরী, মালদার লোক, ঠিক আছে। তিনি এক রকমের ঝগড়া করে, মানে যতদূর শোনা যায় আর কি, পুরানো রিপোর্টারের বহু আর কি রিপোর্টিং এসেছিল যে তিনি ইন্দিরা গান্ধীর সাথে নাকি, আমি এটার সত্যতা জানি না, আমি আগেই বলে দিচ্ছি, এক রকমের নাকি ঝগড়া করেই কলকাতায় মেট্রোটা নিয়ে এসেছিলেন। ইন্দিরা গান্ধী চাইছিলেন যে প্রথম মেট্রোটা দিল্লিতে হোক, শোনা কাহিনী ফার্স্ট অফ অল, ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে মেট্রোটা কলকাতায় যেটা চালু হয়েছিল 1984-এ প্রথম, সেটা আমি জানি না তোমরা জানো কিনা, এটা কিন্তু মানে আমাদের নেতাজি ভবন যে মেট্রো স্টেশন আছে, দ্যাট ইজ তোমার ভবানীপুর, নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড ধর্মতলা পর্যন্ত এই খুব সম্ভব 3.5 কিলোমিটারের একটা ডিস্টেন্স হবে। এই 3.5 কিলোমিটারের জন্য প্রথমবার চালু হয়েছিল, ঠিক আছে, 1984-এ। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? অপশন এ তে আছে আইন অমান্য আন্দোলন, অপশন বি তে আছে স্বদেশী আন্দোলন, অপশন সি তে আছে বারদৌলি আন্দোলন, সত্যাগ্রহ হওয়া ছিল, যাই হোক, অপশন ডি তে আছে ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা,
এটা হবে বারদৌলি আন্দোলন। বারদৌলিতে সত্যাগ্রহ হয়েছিল 1928-এ, ঠিক আছে, 1928-এ। বেসিক্যালি বম্বে প্রেসিডেন্সির আন্ডারে কি করা হয়েছিল, বম্বে প্রেসিডেন্সির ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল, পিজান্টসের ওপরে প্রচুর প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ট্যাক্সের বিরোধিতা করে এই তোমার বারদৌলি সত্যাগ্রহ চালু হয়, আর সেই সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে বিখ্যাত ছিলেন 1928 থেকে। নেক্সট, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা হলো একটি সাংবিধানিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, আইন প্রণয়নকারী ক্ষমতা, আর অপশন ডিতে আছে আধা বিচারতান্ত্রিক ক্ষমতা। আচ্ছা, অর্ডিন্যান্স জিনিসটা কি আগে একটুখানি বুঝে নাও। অর্ডিন্যান্স হচ্ছে, ধরো লোকসভা কোনো কারণে বন্ধ আছে, একটা সেশন থেকে আরেকটা সেশনের মাঝখানে লোকসভা বন্ধ থাকে, সেই সময় ইমিডিয়েট বেসিসে যদি কোনো একটা ল পাস করাতে হয়, ল পাস করানোর নিয়ম হচ্ছে যে লোকসভাতে এবং রাজ্যসভায় দুটো হাউসেই পাস করতে হবে, রাষ্ট্রপতি সিগনেচার করবে, তারপরে সেটা গিয়ে ল হবে, তার আগে পর্যন্ত সেটা বিল। ঠিক আছে, আমরা এগুলো কোথায় আলোচনা করছি, পলিটির একটা সিরিজ চলছে নো ইয়ার কনস্টিটিউশন বলে, সেখানে আমরা এগুলো আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, যদি এই রকম মোমেন্টে লোকসভা কাজ করছে না, লোকসভা বন্ধ আছে তার কাজ, এই মোমেন্টে যদি তোমাকে কোনো একটা ইমিডিয়েট বেসিসে ল নিয়ে আসতে হয়, তাহলে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা জারি করা হয়, আর সেই জিনিসটাকেই বলা হয় অর্ডিন্যান্স। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হচ্ছে তোমার আইন প্রণয়নকারী ক্ষমতার মধ্যে পড়ে। খুব সম্ভব আর্টিকেল, আমার যতদূর মনে পড়ে আর্টিকেল 123-এর আন্ডারে আছে, 1, 2, 3, ঠিক আছে, খুব সম্ভব, একবার তোমরা ক্রস চেক করে নেবে 123-তে আছে কিনা। আচ্ছা, বলেছে একটি বিল মানি বিল কিনা সেটি কে নির্ধারণ করে। দেখো, সব ফাইন্যান্সিয়াল বিল কিন্তু মানি বিল হয় না, ঠিক আছে। কে নির্ধারণ করে, নির্ধারণ করে হচ্ছে তোমার লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার বলে দেবে যে এটাকে মানি বিল করে তুমি পাঠাতে পারবে কিনা। ঠিক আছে, নেক্সট পড়বো আমরা এগুলো সব। কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর এবং শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, জৈন ধর্মে দিগম্বর আর শ্বেতাম্বর দুটো পার্থক্য আছে, আর বৌদ্ধ ধর্মের মধ্যে হীনযান মহাযান, তোমরা জানো হীনায়ান মহায়ান, এই দুটো পার্থক্য আছে। আচ্ছা, বেসিক্যালি হয়েছিল কি, আহ তোমার প্রথম মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ভদ্রবাহু চলে গেছিল শ্রবণ বেলগোলাতে, যতদূর শোনা যায় যে পাটলিপুত্রে নাকি বন্যা হয়ে গেছিল, তো সেই কারণে এবার চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল, জৈন ধর্ম গ্রহণ করেছিল। ঠিক আছে, হাতের মধ্যে কি একটা কামড়ালো, চুল করছে তাই আমি তাকাচ্ছি, যাই চলো, ডিস্ট্রাকশন করতে চাইছি না। তো চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল, ভদ্রবাহুর দ্বারা প্রভাবিত হয়ে জৈন ধর্ম গ্রহণ করে নেয়, জৈন ধর্ম, ঠিক আছে, এবং ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলগোলাতে সাউথ ইন্ডিয়াতে চলে যায়। শ্রবণ বেলগোলাতে কেন গেছিল, গল্প যেটা আছে যে ভাই পাটলিপুত্রতে চলে এসেছিল বন্যা, তো এরা মিলে ডিসাইড করে যে সবাই যদি বাই চান্স মরে যায় তাহলে জৈন ধর্মটাকে প্রপাগেট কে করবে, ছড়াবে কে। সুতরাং ভদ্রবাহু চলে গেল চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে সাউথে শ্রবণ বেলগোলাতে, আর এখানে স্থূলাভদ্রা তার আন্ডারে দুজন জৈন লিডার ছিল, একটা ভদ্রবাহু আর একটা স্থূলাভদ্রা। স্থূলাভদ্রের নেতৃত্বে এরা সবাই পাটলিপুত্রে থেকে গেল। এইবারে জৈনিজমের মধ্যে নিউডিটি ফলো করা হয়, ঠিক আছে। এবারে এরা যখন সাউথ ইন্ডিয়াতে চলে গেল, সাউথ ইন্ডিয়াতে চন্দ্রগুপ্ত মৌর্য মারা গেল, তারপরে ভদ্রবাহু যখন পাটলিপুত্রতে ফেরত এলো, তখন দেখে যে স্থূলাভদ্রের আন্ডারে যারা আছে এরা সবাই সাদা কাপড় পরতে শুরু করে দিয়েছে। তো তখন ভদ্রবাহু আর স্থূলাভদ্রের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয় যে ভাই আমি এখানে ছিলাম না, তুমি একাই কিরকম ভাবে ডিসিশন নিয়ে নিতে পারো কাপড় পরার। ঠিক আছে, স্থূলাভদ্রা বলে যে ভাই দেখো, জীবন বাঁচানোটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট ছিল, আমরা এখানে বর্ষার মধ্যে বন্যার মধ্যে নিউডিটি ফলো করতে পারছিলাম না, ঠিক আছে, সেই কারণে আমরা কাপড় পরা স্টার্ট করে দিই। এইভাবে দুটো সেক্ট হয়ে যায়, দিগম্বর আর একটা শ্বেতাম্বর। যারা সাদা বস্ত্র পরে তারা শ্বেতাম্বর নামে পরিচিত, যারা নিউডিটি ফলো করে তারা দিগম্বর নামে পরিচিত। তো বস্ত্র পরিধানের ঝগড়া নিয়েই কিন্তু দিগম্বর আর শ্বেতাম্বরটা হয়ে গেল ভাগ। অপশন ডি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয় কত সালে, 1990, 1991, 1992, 1993। অর্থনৈতিক উদারীকরণকে ইংরেজিতে বলা হয় এলপিজি রিফর্মস।
এলপিজি মানে কি স্যার গ্যাস? না, এলপিজি মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এটা শুরু হয়েছিল 1991-এ, সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিংহ রাও, আর সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আমাদের মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, ঠিক আছে? তাদেরই নেতৃত্বে এলপিজি রিফর্মস, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন এটা শুরু হয়, বাজারকে খুলে দেওয়া হয়, ঠিক আছে, বিশ্বের সামনে। তার আগে পর্যন্ত আমরা একরকমের সোশ্যালিস্ট ইকোনমি ছিলাম, সোশ্যালিস্ট ইকোনমিকে আমরা ফলো করতাম, রাশিয়াতে যেটা ফলো করা হয়। আচ্ছা, বলেছে অর্জুন পুরস্কার কত সালে চালু করা হয়? অর্জুন পুরস্কার 1963, 1965, 1961 আর 1957, এই আছে অপশান। অর্জুন পুরস্কার খেলার জন্য দেওয়া হয়, ঠিক আছে, খেলার ফিল্ডে। অর্জুন পুরস্কার চালু হয় 1961-এ, প্রথম পেয়েছিল সেলিম দুররানি। সেলিম দুররানি পেয়েছিল, ক্রিকেটের জন্য পেয়েছিল প্রথম 1761-এ, ঠিক আছে। নেক্সট বলেছে কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন খুব সম্ভব 1951-তে, 1954-তে দেওয়া হয়, ঠিক আছে, যতদূর মনে পড়ছে আমার। হ্যাঁ, একদম 1954-এ দেওয়া হয়, ঠিক আছে, প্রথম ভারতরত্ন। এবং প্রথম ভারতরত্ন তিনজন ছিলেন, একটা হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী, একটা হচ্ছে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একটা হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এই তিনজনকে ভারতরত্ন প্রথম দেওয়া হয়েছিল 1954-এ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত? মহানন্দা অভয়ারণ্য দার্জিলিং এ অবস্থিত। বেশি আমি আর জ্ঞানের কালচার করলাম না, ঠিক আছে। নেক্সট দেখো, হিলকাট রোড এরকম কিছু একটা অ্যাড্রেস, অনেকে যায় ঘুরতে। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা ওডিশাতে অবস্থিত, এবং বিরাট বড় একটা হ্রদ এবং বিখ্যাত হ্রদ, প্রচুর মানুষ ঘুরতে ফুরতে যায়, ঠিক আছে। প্রায় 1.5 লাখ যারা তোমার জেলে, তারা চিল্কা হ্রদ থেকে মাছ ধরে জীবন যাপন করে। আমি ডেটা দেখছিলাম কবে জানো, কিছুদিন আগে। আর চিল্কা হ্রদে পরিযায়ী পাখির একটা বিশাল সংখ্যক পরিযায়ী পাখি চিল্কা হ্রদে আসে, তো সুতরাং যারা বার্ডিং করতে ভালোবাসে, ছবি টবি তুলতে ভালোবাসে আর কি, তারাও চিল্কা হ্রদে যায় এই পরিযায়ী পাখিগুলোর ছবি তোলার জন্য, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকে ক্র্যাকারের 4th সিরিজ। আমরা 100 পর্যন্ত কোশ্চেন্স অলরেডি আলোচনা করে দিয়েছি। এটা সিকোয়েন্স একটা সিরিজ চলছে, কন্টিনিউয়াস সিরিজ। এর আগেগুলো আমরা 75 পর্যন্ত অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট। 76 থেকে আমরা স্টার্ট করেছিলাম 100 পর্যন্ত, ঠিক আছে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।